জ্বালানি এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী যে লোকটা ইকবাল হাসান মাহমুদ টুকু, একটা নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী। সিরাজগঞ্জের একটি আদালতের সাম্প্রতিক আদেশকে ঘিরে নতুন করে আলোচনায় এসেছে ধর্মীয় বক্তব্য, মানহানি এবং আইন প্রয়োগের বিষয়টি। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে ইসলামী বক্তা মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ জেলার চৌহালি আমলের আদালতে বিচারক এই আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ে আদালতে হাজির না হওয়ার কারণে এই পরোয়ানা জারি করা হয়েছে। এর আগে গত 19 এপ্রিল মুফতি আমির হামজাকে আদালতে উপস্থিত হওয়ার জন্য সমন পাঠানো হয়েছিল, কিন্তু সেই নির্দেশনা অনুযায়ী আদালতে উপস্থিত হননি। ফলে বিচারক বাধ্য হয়ে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ঘটনার সূত্রপাত হয় গত 2রা এপ্রিল। ওই দিন সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, একটি ধর্মীয় অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় মুফতি আমির হামজা বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলে আখ্যায়িত করেন। এই মন্তব্যকে মানহানিকর এবং উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করা হয়েছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, একজন দায়িত্বশীল মন্ত্রীর বিরুদ্ধে এ ধরনের মন্তব্য শুধু ব্যক্তিগত সম্মানহানি নয়, বরং সামাজিক ও রাজনৈতিকভাবেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয় এবং একজন জনপ্রতিনিধির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। এই কারণে দণ্ডবিধির 296, 500 এবং 504 ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল গণমাধ্যমকে জানান, ধর্মীয় একটি স্থানে দাঁড়িয়ে এ ধরনের মন্তব্য করা অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন। এটি শুধু একজন ব্যক্তির বিরুদ্ধে অপমানজনক বক্তব্য নয়, বরং সমাজে বিভাজন তৈরি করতে পারে, তাই আইনের আশ্রয় নেওয়া হয়েছে। আইন বিশেষজ্ঞদের মতে দণ্ডবিধির 500 ধারা মূলত মানহানির সঙ্গে সম্পর্কিত। এই ধারায় প্রমাণিত হলে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যেতে পারে। একইভাবে 504 ধারা উস্কানিমূলক বক্তব্যের ক্ষেত্রে প্রযোজ্য, যা জনশৃঙ্খলা ভঙ্গের ঝুঁকি তৈরি করতে পারে। আর 296 ধারা ধর্মীয় উপাসনালয়ে বিশৃঙ্খলা সৃষ্টি বা ধর্মীয় অনুভূতিতে আঘাতের বিষয়কে নির্দেশ করে। এদিকে আদালতের এই আদেশ প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিষয়টি নিয়ে জনমত স্পষ্টভাবে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। একদল মানুষ মনে করছেন, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এ ধরনের বক্তব্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। তাদের মতে, যে কেউই হোক না কেন, কারো বিরুদ্ধে ভিত্তিহীন ও উস্কানিমূলক বক্তব্য দিলে তার জবাবদিহিতা থাকা উচিত। অন্যদিকে আরেকটি পক্ষ এই গ্রেফতারি পরোয়ানা বিরোধিতা করছে। তারা মনে করছে এটি মত প্রকাশের স্বাধীনতার উপর হস্তক্ষেপ হতে পারে। তাদের দাবি, একজন ধর্মীয় বক্তা তার দৃষ্টিভঙ্গি প্রকাশ করতে পারেন এবং সেটিকে অপরাধ হিসেবে গণ্য করা ঠিক নয়। কেউ কেউ আবার এটিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেও মন্তব্য করেছেন। সামাজিক মাধ্যমে বিভিন্ন পোস্টে দেখা গেছে, কেউ কেউ দ্রুত মুফতি আমির হামজাকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছেন। আবার অনেকে তার পক্ষে অবস্থান নিয়ে বলছেন, বিষয়টি সংলাপের মাধ্যমে সমাধান হওয়া উচিত ছিল। এই পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। গ্রেফতারি পরোয়ানা জারির পর সাধারণত পুলিশ দ্রুত অভিযুক্তকে আটক করার উদ্যোগ নেয়, তবে বাস্তবে তা কত দ্রুত কার্যকর হবে সেটি নির্ভর করে বিভিন্ন বিষয়ের উপর, যেমন অভিযুক্তের অবস্থান, নিরাপত্তা পরিস্থিতি এবং প্রশাসনিক প্রস্তুতি। সিরাজগঞ্জ জেলা পুলিশ কর্মকর্তারা এ বিষয়ে সরাসরি কিছু বলতে না চাইলেও তারা জানিয়েছেন যে আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একাধিক সূত্র বলছে, অভিযুক্তকে খুঁজে বের করতে ইতিমধ্যে প্রাথমিক প্রস্তুতি শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘটনা দেশের সাম্প্রতিক রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। ধর্মীয় বক্তব্য, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং আইনি ব্যবস্থার সংযোগ এখানে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। এটি ভবিষ্যতে এ ধরনের বক্তব্যের ক্ষেত্রে আরও সতর্কতা তৈরি করতে পারে। অন্যদিকে মানবাধিকার কর্মীরা বলছেন, আইনের প্রয়োগ অবশ্যই হতে হবে, তবে সেটি যেন ন্যায়সঙ্গত ও ভারসাম্যপূর্ণ হয়। মত প্রকাশের স্বাধীনতা এবং ব্যক্তিগত সম্মানের মধ্যে একটি সূক্ষ্ম ভারসাম্য বজায় রাখা জরুরি। এই ঘটনাটি সেই ভারসাম্য রক্ষার একটি পরীক্ষাও হতে পারে। এখন মূল প্রশ্ন হচ্ছে, গ্রেফতারি পরোয়ানা জারির পর বাস্তবে কি পদক্ষেপ নেওয়া হবে? মুফতি আমির হামজা কি আত্মসমর্পণ করবেন, নাকি আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করবে, এটি এখনো অনিশ্চিত। একই সঙ্গে মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া কিভাবে এগোবে সেটিও নজরে রাখার মতো বিষয়। সব মিলিয়ে এই ঘটনাটি শুধু একটি মামলার মধ্যে সীমাবদ্ধ নেই, এটি সমাজ, রাজনীতি এবং আইনের জটিল সম্পর্ককে সামনে নিয়ে এসেছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা মোকাবেলায় কি ধরনের দৃষ্টান্ত স্থাপিত হয় সেটি এখন দেখার বিষয়। উপরোক্ত ঘটনা প্রবাহের আলোকে স্পষ্ট যে
এটি শুধুমাত্র একটি মামলার মধ্যে সীমাবদ্ধ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি দেশের সামাজিক, রাজনৈতিক ও আইনি বাস্তবতার একটি জটিল প্রতিফলন। একদিকে একজন দায়িত্বশীল সরকারি ব্যক্তিত্বের সম্মান ও মর্যাদা রক্ষার প্রশ্ন, অন্যদিকে একজন ধর্মীয় বক্তার বক্তব্যের স্বাধীনতা। এই দুইয়ের সংঘাতই মূলত এই ঘটনাকে এতটা আলোচিত করে তুলেছে। বাংলাদেশের প্রেক্ষাপটে ধর্মীয় অনুভূতি এবং রাজনৈতিক পরিচয়ের বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। ফলে যখন কোনো ধর্মীয় মঞ্চ থেকে কোনো রাজনৈতিক ব্যক্তিকে লক্ষ্য করে মন্তব্য করা হয়, তখন তা দ্রুতই সাধারণ মানুষের আবেগের সঙ্গে মিশে যায়। এই ঘটনাতেও তার ব্যতিক্রম ঘটেনি। মুফতি আমির হামজার বক্তব্য কতটা যুক্তিযুক্ত বা অযৌক্তিক ছিল সেটি নির্ধারণের বিষয় আদালতের। তবে সেই বক্তব্য যে একটি বড় ধরনের প্রতিক্রিয়া তৈরি করেছে তা ইতিমধ্যে স্পষ্ট। আইনের দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিশ্লেষণ করলে দেখা যায়, মানহানি সংক্রান্ত অভিযোগের ক্ষেত্রে আদালত সাধারণত প্রমাণ এবং প্রাসঙ্গিকতা বিবেচনা করে সিদ্ধান্ত নেয়। এখানে অভিযোগ করা হয়েছে যে বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী হিসেবে আখ্যায়িত করা হয়েছে, যা তার ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। যদি আদালতে এই অভিযোগ প্রমাণিত হয়, তবে এটি নিঃসন্দেহে একটি দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে। তবে একই সঙ্গে মত প্রকাশের স্বাধীনতার প্রশ্নটিও এখানে গুরুত্বপূর্ণ। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে প্রত্যেক নাগরিকেরই তার মতামত প্রকাশের অধিকার রয়েছে, কিন্তু সেই অধিকার সীমাহীন নয়। আইন বিশেষজ্ঞরা প্রায় বলেন, মত প্রকাশের স্বাধীনতা তখনই সুরক্ষিত থাকে যখন তা অন্যের অধিকার লঙ্ঘন করে না। অর্থাৎ কারোর সম্মানহানি বা উস্কানি সৃষ্টি করে এমন বক্তব্য দিলে তা আইনের আওতায় আসতে পারে। এই প্রেক্ষাপটে আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি করার সিদ্ধান্তকে অনেকে আইনের স্বাভাবিক প্রক্রিয়া হিসেবেই দেখছেন, কারণ আদালতের সমন উপেক্ষা করা একটি গুরুতর বিষয়। একজন অভিযুক্ত ব্যক্তি যদি নির্ধারিত সময়ে আদালতে উপস্থিত না হন, তবে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা আইনগতভাবে গ্রহণযোগ্য একটি পদক্ষেপ। এটি বিচার ব্যবস্থার প্রতি সম্মান এবং শৃঙ্খলা বজায় রাখার একটি গুরুত্বপূর্ণ অংশ। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিভক্ত প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, সেটিও বর্তমান সময়ের একটি বাস্তব চিত্র। ডিজিটাল প্ল্যাটফর্মগুলো এখন মানুষের মত প্রকাশের প্রধান মাধ্যম হয়ে উঠেছে। ফলে কোনো ঘটনাকে ঘিরে খুব দ্রুতই জনমত তৈরি হয় এবং তা ছড়িয়ে পড়ে। এই ঘটনায় কেউ আইনের কঠোর প্রয়োগের পক্ষে অবস্থান নিয়েছেন, আবার কেউ মত প্রকাশের স্বাধীনতার প্রশ্ন তুলেছেন। এই ধরনের বিভক্ত প্রতিক্রিয়া আসলে সমাজের ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গির প্রতিফলন। একদল মানুষ মনে করেন ধর্মীয় বা রাজনৈতিক যে কোনো মঞ্চে দায়িত্বশীল আচরণ করা উচিত এবং ভিত্তিহীন বা উস্কানিমূলক বক্তব্য এড়ানো উচিত। অন্যদিকে আরেকদল মনে করেন সমাজে খোলামেলা আলোচনা এবং সমালোচনার সুযোগ থাকা জরুরি এবং সেটিকে অপরাধ হিসেবে দেখলে তা ভবিষ্যতে মত প্রকাশের স্বাধীনতাকে সীমিত করতে পারে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল আইনের নিরপেক্ষ প্রয়োগ। কোনো ব্যক্তি তার পরিচয় বা অবস্থানের কারণে বিশেষ সুবিধা পাবেন কিনা সেটি নিয়ে সাধারণ মানুষের মধ্যে সবসময় একটি কৌতূহল থাকে। এই মামলায় আদালতের সিদ্ধান্ত কতটা নিরপেক্ষ এবং প্রমাণ ভিত্তিক হবে সেটি দেশের বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা আরও দৃঢ় করতে পারে অথবা প্রশ্নের মুখেও ফেলতে পারে। আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর সেটি দ্রুত এবং সঠিকভাবে কার্যকর করা হলে বিচার প্রক্রিয়া এগিয়ে যায়। তবে একই সঙ্গে এটি নিশ্চিত করতে হবে যে পুরো প্রক্রিয়াটি যেন আইনসম্মত এবং মানবাধিকার সম্মত হয়। কোনো ধরনের অতিরিক্ত বল প্রয়োগ বা অনিয়ম যেন না ঘটে সেটিও সমানভাবে গুরুত্বপূর্ণ। এই ঘটনাটি ভবিষ্যতে একটি দৃষ্টান্ত হিসেবে কাজ করতে পারে, বিশেষ করে যারা জনসম্মুখে বক্তব্য দেন, হোক তা ধর্মীয়, রাজনৈতিক বা সামাজিক। তাদের জন্য এটি একটি সতর্কবার্তা হতে পারে যে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে দায়িত্বশীলতা বজায় রাখা অত্যন্ত জরুরি। একইভাবে রাজনৈতিক ব্যক্তিত্বদের জন্য এটি একটি ইঙ্গিত যে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে সেটি আইনগতভাবে মোকাবেলা করার সুযোগ রয়েছে।